আমার স্ক্রিন কি দেখা যায়? কেউ একজন বলো তো। দেখা যায় ভাইয়া। আচ্ছা আচ্ছা, আজকে আমরা পড়বো কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু। আচ্ছা, আমরা গত ক্লাসে এপিথেলিয়াল টিস্যু শেষ করছিলাম। এপিথেলিয়াল টিস্যু আমাদের বডিতে টোটাল কয় রকম টিস্যু আছে? 4 রকম। কি কি বলতো কি একজন? এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু আর কি নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু। আমাদের বডিতে টোটাল এই 4 রকমের টিস্যু আছে। প্রত্যেক অর্গানে এই 4 রকমের টিস্যুই থাকে। এপিথেলিয়াল টিস্যু নিয়ে আমরা পড়ছি। এখন কানেকটিভ টিস্যু নিয়ে পড়বো। কানেকটিভ টিস্যু জিনিসটা কি? এটা হলে বুঝতে পারতেছো, এটা কিছু সেল। যেহেতু এটা টিস্যু, কি দিয়ে গঠিত হবে? আমরা জানি যে কোনো টিস্যু দুইটা জিনিস দিয়ে গঠিত হয়, কিছু পরিমাণ সেল থাকবে আর কি থাকবে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে। তাহলে কানেকটিভ টিস্যু কি দিয়ে গঠিত হবে? সেল থাকবে আর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে। তাহলে কানেকটিভ টিস্যু, এই যে টিস্যুটা, এটার কাজ কি? এটার কাজ হবে বাকি যে 3 রকম টিস্যু আছে, এপিথেলিয়াল টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু, এদেরকে সাপোর্ট প্রদান করা। এদেরকে সাপোর্ট প্রদান করা। তাহলে কানেকটিভ টিস্যু গঠিত হয় কি দিয়ে? সেল দিয়ে এবং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স দিয়ে। এবং এদের কাজ কি? বাকি যে 3 রকম বেসিক টিস্যু আছে এদেরকে সাপোর্ট প্রদান করা। আচ্ছা, এখন আমি তো বলছিলাম প্রত্যেক যে টিস্যু তাদের মধ্যে সেল থাকবে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে, কিন্তু সেল এবং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের যে প্রপোর্শনটা এটা ডিফারেন্ট হবে। কানেকটিভ টিস্যুতে তাহলে কেমন? কানেকটিভ টিস্যুতে সেল থাকবে অনেক কম, মানে মিনিমাম সেল। আর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স যেগুলা, মানে সেল বাদে বাকি যে জিনিসগুলা, এগুলো থাকবে অনেক বেশি। অনেক বেশি। তার মনে হয় আনমিউট করা। আচ্ছা, কানেকটিভ টিস্যুতে কি তাহলে? সেল থাকবে কম, মানে মিনিমাম। আর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে অনেক বেশি বা ম্যাক্সিমাম। এটা প্রথমে জানতে হবে। আচ্ছা, আর কি কি বৈশিষ্ট্য আছে? আমরা এপিথেলিয়াল টিস্যুতে দেখছিলাম, এপিথেলিয়াল টিস্যুতে কি ছিল না? কোনো ব্লাড সাপ্লাই ছিল? কেউ একজন বলো তো। এপিথেলিয়াল টিস্যুর বৈশিষ্ট্য কি ছিল? কেউ একজন বলো। না ভাইয়া, কোনো ব্লাড কোনো সাপ্লাই ব্লাড ছিল না। সাপ্লাই ছিল না। কিন্তু কিন্তু কানেকটিভ টিস্যুতে কি থাকবে? ব্লাড সাপ্লাই থাকবে, কারণ আমাদের যে ব্লাড, ব্লাড নিজেই কিন্তু একটা কানেকটিভ টিস্যু। তাহলে কানেকটিভ টিস্যুতে ব্লাড সাপ্লাই থাকবে। আর কি থাকবে? নার্ভ সাপ্লাইও থাকবে। আর কি বললাম সবচেয়ে মেইন বৈশিষ্ট্য যেটা, সেলের পরিমাণ থাকবে অনেক কম, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে অনেক বেশি। এটা আগে মনে রাখতে হবে। কিন্তু এপিথেলিয়াল টিস্যুর সাথে যদি আমরা কম্পেয়ার করি, ওখানে ছিল সেলের পরিমাণ অনেক বেশি, ম্যাক্সিমাম সেল ছিল, আর মিনিমাম কি ছিল? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ছিল। আচ্ছা, আর এপিথেলিয়াল টিস্যুর অরিজিনটা কেউ বলতে পারবা? অরিজিন কি বলছিলাম আমি? কেউ একজন বলো। এপিথেলিয়াল টিস্যুর অরিজিন কি ছিল? এপিথেলিয়াল টিস্যুর অরিজিন ছিল 3টা জার্ম লেয়ার। আমাদের বডিতে তো 3টা জার্ম লেয়ার থাকে, একটোডার্ম, মেসোডার্ম আর কি, একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। 3 জায়গা থেকে এপিথেলিয়াল টিস্যু আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে আসে। কিন্তু কানেকটিভ টিস্যু শুধুমাত্র আসবে মেসোডার্ম থেকে। এখন মেসোডার্ম, আমাদের বডিতে মেসোডার্ম যেটা এমব্রায়োনিক, যে মেসোডার্মটা, এটাকে বলা হয় মেসেনকাইম। তাহলে এমব্রায়োনিক মেসোডার্ম থেকে আসে অথবা মেসেনকাইম থেকে আসে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কানেকটিভ টিস্যু এটার অরিজিন কই, তুমি বলবা কি? মেসেনকাইম থেকে। মেসেনকাইম থেকে এটার অরিজিন হয়। তাহলে আমি তো বললাম যে কানেকটিভ টিস্যু, এটা সেল থাকবে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে। এখন এগুলা নিয়ে কিছু কথা বলি। সেল কি কি সেল থাকবে, কোন কোন ধরনের সেল থাকবে, আর কি কি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে, এগুলো কিন্তু সারা জীবন লাগবে, যতদিন ফার্স্ট প্রুফ দাও না ততদিন লাগবে। আচ্ছা, সেল 2 রকম সেল থাকতে পারে। কানেকটিভ টিস্যুতে 2 রকম সেল থাকতে পারে। একটা সেল হলো ফিক্সড সেল, অর্থাৎ যেটা ফিক্সড অবস্থায় থাকে। আরেকটা হলো মাইগ্রেটরি সেল, যেটা মাইগ্রেট করতে পারে। তাহলে কানেকটিভ টিস্যুতে কি বললাম? 2 রকম সেল থাকতে পারে। Wait, কি হলো? আচ্ছা, 2 রকম সেল থাকতে পারে। একটা হলো ফিক্সড সেল। ফিক্সড সেল নাম শুনে বোঝা যাচ্ছে এটা ফিক্সড অবস্থা থাকবে। অর্থাৎ এটা আমি তো বললাম একটু আগে, মেসেনকাইম থেকে অরিজিন হয় বা এমব্রায়োনিক মেসোডার্ম থেকে অরিজিন হয়। অরিজিন হবে মেসেনকাইম থেকে। মেসেনকাইম থেকে অরিজিন হয়ে ওই মানে ওই কানেকটিভ টিস্যুতে বসবাস করবে, ওই জায়গাতেই বসবাস করবে। তার মানে এটা জন্ম যেখানে,
এটার সারা জীবন ওখানে থাকতেছে, তার মানে এটা ফিক্সড অবস্থায় আছে। তাহলে যে সেলগুলা যেখানে অরিজিন ওখানে থাকবে, এই সেলগুলোকে আমরা কি বলবো? ফিক্সড সেল বলবো, ফিক্সড সেল। আবার যে সেলগুলা অন্য কোনো এরিয়া থেকে, অন্য কোনো জায়গা থেকে অরিজিন হবে যে কোনো জায়গাতে, এক জায়গা থেকে অরিজিন কিন্তু গিয়ে কানেকটিভ টিস্যুতে বসবাস করতেছে, কোন একটা কানেকটিভ টিস্যুতে গিয়ে বসবাস করতেছে। অর্থাৎ জন্ম এক জায়গায় কিন্তু বসবাস অন্য জায়গায় মাইগ্রেট করে, এরা মাইগ্রেট করতে পারে। তাই এদের নাম কি হবে? এদের নাম হবে মাইগ্রেটরি সেল। তাহলে আমরা দুই রকম সেল পাবো, এক ধরনের সেল নাম কি বললাম? ফিক্সড সেল। আরেক ধরনের সেল পাবো যেগুলা মাইগ্রেট করতে পারে বা মুভ করতে পারে, এদেরকে বলা হয় মাইগ্রেটরি সেল। অথবা আরেকটা নাম বলা যায় ওয়ান্ডারিং সেল, ওয়ান্ডারিং সেল। আচ্ছা, এইটুকু পর্যন্ত কে বোঝো নাই বলো? বুঝছো সবাই? একটু রেসপন্স করো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে দুই রকম সেল থাকবে। মিউট করে ফেলো, মিউট করো প্লিজ। আচ্ছা, সেল নিয়ে তো পড়লাম, কি কি ফিক্স সেল আছে, কি কি ওয়ান্ডারিং সেল আছে একটু পরে পড়বো আমরা। আচ্ছা, এবার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে কি থাকবে, অর্থাৎ সেল বাদে যা আছে এগুলো কি কি? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে দুই রকম জিনিস থাকতে পারে। প্রথমত, কিছু ফাইবার থাকবে, কিছু সুতার মতো জিনিস থাকবে বা ফাইবার থাকবে, গেল। তাহলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের একটা উদাহরণ পেলাম, কি ফাইবার থাকবে। কি কি ফাইবার থাকবে একটু পরে বলতেছি। আরেকটা জিনিস হলো গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে, গ্রাউন্ড সাবস্টেন্স, গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এর মধ্যে কি কি থাকবে? কিছু ফাইবার থাকবে আর কিছু গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে। জিনিসটা তুমি এভাবে মনে রাখতে পারো, আমরা স্যুপ নুডলস খাই না? একটা বাটি যদি চিন্তা করো নুডলসের, এর মধ্যে কি থাকে? কিছু নুডলস থাকে, নুডলস গুলা কিসের মতো? ফাইবারের মতো না? তাহলে নুডলস গুলা হলো ফাইবার, ফাইবার। আর নুডলস গুলা বেশি আছে কিসের মধ্যে? কিছু লিকুইডের মধ্যে না বা স্যুপের মধ্যে না। এই স্যুপ গুলাকে আমরা কম্পেয়ার করবো কিসের সাথে? গ্রাউন্ড সাবস্টেন্সের সাথে, গ্রাউন্ড সাবস্টেন্স। এখন কি কি ফাইবার থাকবে আর কি কি গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে? কি কি ফাইবার থাকবে আর কি কি গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে? তিন রকম ফাইবার দেখা যায় কানেকটিভ টিস্যুতে। টোটাল ফাইবার থাকে তিনটা, তিন রকম ফাইবারই থাকে। তিনটা ফাইবারের নাম কি? একটা নাম হলো কোলাজেন ফাইবার, একটা নাম হলো ইলাস্টিক ফাইবার, আরেকটার নাম হলো রেটিকুলার ফাইবার। এই তিনটা নাম মনে রাখতে হবে। কি কি বললাম? একটা হলো কোলাজেন ফাইবার, একটা হলো ইলাস্টিক ফাইবার, আরেকটা কি বললাম? রেটিকুলার ফাইবার। আর গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে কি কি থাকবে? দুইটা জিনিস থাকবে, যেগুলো আমরা এপিথেলিয়াল টিস্যুতে এক জায়গায় পড়ছিলাম, বেসমেন্ট মেমব্রেন পড়ার সময় পড়ছিলাম। গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে দুইটা, একটা হলো পিজি বা প্রোটিওগ্লাইকেন, আর একটা জিপি বা গ্লাইকোপ্রোটিন। তাইলে কানেকটিভ টিস্যুতে কি কি কম্পোনেন্ট আছে আমরা একটা সুপারফিশিয়াল ধারণা নিলাম। কিছু সেল থাকবে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে। সেল আবার দুই রকম হতে পারে, কিছু সেল আছে যেখানে অরিজিন ওখানেই বাস করে, এদেরকে আমরা কি বলতেছি? ফিক্সড সেল। আর যেগুলো মাইগ্রেট করতে পারে বা এক জায়গা থেকে অরিজিন হয়ে অন্য একটা জায়গায় গিয়ে বসবাস করে বা কানেকটিভ টিস্যুতে এসে বসবাস করে, এদেরকে আমরা বলতেছি ওয়ান্ডারিং সেল বা মাইগ্রেটরি সেল। আর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে দুইটা জিনিস পাবো, একটা হলো ফাইবার পাবো, কিছু ফাইবার। আর ফাইবার গুলো বেশি থাকবে কিসের মধ্যে? গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে। এখন ফাইবার আবার কয় রকম? তিন রকম। কি কি বলো তো ফাইবার গুলো? কেউ একজন বলো, কি কি ফাইবার পাওয়া যায়? তিন রকম ফাইবার পাওয়া যায়, এটা হলো কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার আর কি রেটিকুলার ফাইবার। এই তিন রকম ফাইবারই পাওয়া যায়। আর গ্রাউন্ড সাবস্টেন্স দুইটাই, প্রোটিওগ্লাইকেন আর গ্লাইকোপ্রোটিন। অর্থাৎ এই দুইটার মধ্যে কি থাকবে? প্রোটিনও থাকবে, প্রোটিনও থাকবে আর কি থাকবে? কার্বোহাইড্রেটও থাকবে, কার্বোহাইড্রেট। একটা পরিমাণ বেশি একটা কম এরকম থাকে। আচ্ছা, এবার ক্লাসিফিকেশনে যাই আমরা, ক্লাসিফিকেশনে যাব, ক্লাসিফিকেশনটা জানা জরুরি। যে কানেকটিভ টিস্যু থেকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা যায়, মেইনলি দুইটা ভাগে ভাগ করি আমরা। একটা হলো আমাদের এমব্রায়োনিক লাইফে যে কানেকটিভ টিস্যু ছিল ওটা, আরেকটা হলো মানে জন্মের পরে যে কানেকটিভ টিস্যু। এমব্রায়োনিক লাইফে যে কানেকটিভ টিস্যু এটাকে বলা হয় এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। আর বাকি যেটা মেচিউর অবস্থায় থাকে এটাকে আমরা কি বলবো? অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু। তাহলে কি বললাম? একটা এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু আর একটা অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কানেকটিভ টিস্যু কয় প্রকার, কি বলবা? দুই রকম, একটা হলো এমব্রায়োনিক আর একটা কি? অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু। এমব্রায়োনিকটা নিয়ে কিছু পড়ার নাই, অ্যাডাল্টটা নিয়ে যায়। অ্যাডাল্টটা জানতে হবে। অ্যাডাল্ট যে কানেকটিভ টিস্যুটা, এটা দুই রকম হতে পারে। একটা হতে পারে জেনারেলাইজড কানেকটিভ টিস্যু। জেনারেলাইজড জেনারেলাইজড কানেকটিভ টিস্যুটাই হলো মেন কানেকটিভ টিস্যু, অর্থাৎ এটাই হলো কানেকটিভ টিস্যু প্রপার। বা কানেকটিভ টিস্যু বলতে আমরা মেইনলি যদি কানেকটিভ টিস্যু শব্দটা উচ্চারণ করি তাহলে প্রথমে এটাকে বুঝবো। তাহলে একটা হলো জেনারেলাইজড কানেকটিভ টিস্যু, অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু দুইটা ভাগ, একটা হলো জেনারেলাইজড কানেকটিভ টিস্যু। তাহলে জেনারেলাইজ যেহেতু আছে, জেনারেলের উল্টা কি? স্পেশালাইজ কানেকটিভ টিস্যু। তাহলে আরেকটা হবে কি? স্পেশালাইজ কানেকটিভ টিস্যু। তাহলে জেনারেলাইজ কানেকটিভ টিস্যু এবং স্পেশালাইজ কানেকটিভ টিস্যু।
এখন জেনারেলাইজড যে কানেকটিভ টিস্যু, এটা আবার দুই রকম হতে পারে। এটা হতে পারে লুজ কানেকটিভ টিস্যু, আবার হতে পারে ডেন্স কানেকটিভ টিস্যু। নাম শুনে বোঝা যাচ্ছে লুজ যেটা, ওটার মধ্যে সেল থাকবে এবং এবং কি থাকবে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে। কিন্তু যে কম্পোনেন্ট গুলা হবে লুজ, মানে কম পরিমাণে থাকবে এবং লুজলি এগ্রিগেটেড থাকবে। তাই এটার নাম হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। আমরা ডিটেলসে পরে পড়বো। আচ্ছা, তাহলে ডেন্স কানেকটিভ টিস্যু কি হবে? ডেন্স কানেকটিভ টিস্যুতে নামে বোঝা যাচ্ছে এখানে কি থাকবে, সেল এবং এক্সট্রা সেলুলার যে ম্যাট্রিক্স গুলা, এগুলো অনেক বেশি ডেন্সড অবস্থায় থাকবে, এদের ঘনত্ব অনেক বেশি থাকবে। এদের ঘনত্ব কি অনেক বেশি থাকবে, এই কারণে এদের ডেন্স দেখায়। নাম হয়েছে কি, ডেন্স কানেকটিভ টিস্যু। তাহলে লুজ কানেকটিভ টিস্যু আর ডেন্স কানেকটিভ টিস্যু, এগুলো কি কানেকটিভ টিস্যু প্রপার অথবা জেনারেলাইজ কানেকটিভ টিস্যুরই অংশ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, এখন ডেন্স কানেকটিভ টিস্যুকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আমি ধরলাম একটা কানেকটিভ টিস্যু, ওয়েট একটু, একটা কানেকটিভ টিস্যুতে কি থাকবে, কিছু ফাইবার থাকবে, এগুলো ফাইবার দিলাম, আর কিছু সেল থাকবে, আমি এগুলো সেল আঁকলাম, সেল থাকবে। এখন ডেন্স কানেকটিভ টিস্যুর ফাইবার গুলো দেখা যায় দুই রকম ভাবে অ্যারেঞ্জ থাকতে পারে, দুই রকম অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ফাইবার গুলা লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে থাকে, এরকম লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে থাকে, অর্থাৎ একটা আর একটা কি সমান্তরাল। তাইলে এদেরকে কি রেগুলার বলা যায় না? রেগুলার বলা যায় কিনা? অবশ্যই বলা যায়। তাইলে এই জায়গাতে যেহেতু সেলুলার বা অ্যারেঞ্জমেন্ট গুলা, সেল এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের যে অ্যারেঞ্জমেন্ট, এগুলো রেগুলার অবস্থায় আছে, কোনো হেফাজত অবস্থায় নাই। এই জন্য এদেরকে বলা হয় ডেন্স। ডেন্স যেহেতু অবশ্যই ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু, যেহেতু রেগুলারে অ্যারেঞ্জ আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেল এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বা ফাইবার যেগুলা, এগুলো হেফাজতলি আছে, মানে কোনটা কোন দিকে আছে এটা কোনো বোঝা যায় না, এলোমেলো ভাবে আছে। এই জন্য এটাকে বলা হয় ডেন্স অবশ্যই এবং ইরেগুলার। তাহলে ডেন্স কানেকটিভ টিস্যু কয় প্রকার? দুই প্রকার। যেখানে কম্পোনেন্ট গুলা রেগুলারলি অ্যারেঞ্জ থাকবে, এদেরকে বলা হয় রেগুলার কানেকটিভ টিস্যু। আর যেখানে ইরেগুলারলি অ্যারেঞ্জ থাকবে, এদেরকে বলা হয় ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে কানেকটিভ টিস্যু প্রপার বলতে দুইটাকে বুঝি, লুজ আর হলো ডেন্স। ক্লিয়ার এটুকু? জি ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, কেউ একজন বলো তাহলে আমাকে, জেনারেলাইজ কানেকটিভ টিস্যুর কম্পোনেন্ট কি কি, বা জেনারেলাইজ কানেকটিভ টিস্যুর মধ্যে কি কি আছে? কেউ একজন বলো। বলো। ভাই লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু। হ্যাঁ, লুজ কানেকটিভ টিস্যু এবং ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স আবার কয় রকম? দুই রকম, রেগুলার এন্ড ইরেগুলার। রেগুলার এবং ইরেগুলার। তাহলে আমরা জেনারেলাইজ যে কানেকটিভ টিস্যু এটা পড়লাম, এটা মোটামুটি পড়লাম, আমরা জাস্ট ক্লাসিফিকেশনটা পড়তেছি। এবার আসি স্পেশালাইজড স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। স্পেশালাইজড কানেকটিভ টিস্যু কারা? স্পেশালাইজড কানেকটিভ টিস্যু হলো কারা কারা, এটা মনে রাখতে হবে। প্রথমে প্রথমে বোনস। বোনস একটি স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। তাহলে বোনস যেহেতু আসছে, বোনস এর সাথে কি রিলেটেড? কার্টিলেজ রিলেটেড। তাহলে কার্টিলেজও কি একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু? কি স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এরপর আর কি আছে? এরপর আর আছে হলো এডিপোস টিস্যু। এডিপোস টিস্যু, হয়তো এই জিনিসটা প্রথম শুনতেছো। আমাদের বডিতে কি ফ্যাট আছে না? সবার বডিতে ফ্যাট আছে। এই ফ্যাট যে টিস্যুটা, ফ্যাটের মধ্যে তো অনেকগুলো সেল আছে, ফ্যাট টিস্যুর যে সেলগুলা বা ফ্যাট টিস্যুটাকে কি বলা হয়? এডিপোস টিস্যু। আর এডিপোস টিস্যুতে যে সেল থাকবে এদেরকে বলা হয় এডিপোসাইট। বা এডিপোস টিস্যুতে যে সেল থাকবে বা সাইট থাকবে এটাকে কি বলবো? এডিপোসাইট। তাহলে স্পেশালাইজ কানেকটিভ টিস্যু কারা কারা? একটা হলো বোনস, কার্টিলেজ বা আরেকটা হলো ফ্যাট বা এডিপোস টিস্যু। আরেকটা মনে রাখবা, ওটা হলো হিমোলিম্ফয়েড অর্গান। বা আমাদের বডিতে যেগুলা হিমোলিম্ফয়েড, মানে কি বুঝো? হিমোলিম্ফয়েড মানে হলো, হিম মানে কি? হিম মানে ব্লাড, হিমোলিম্ফয়েড অর্গান এটা হলো একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এখন হিমোলিম্ফয়েডের মধ্যে কি কি আছে? হিমোলিম্ফয়েডের মধ্যে আবার দুইটা ভাগ না, একটা হলো হিম আর একটা হলো লিম্ফয়েড। হিম মানে হলো ব্লাড, অর্থাৎ ব্লাড একটি স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। আবার লিম্ফয়েড মানে হলো আমাদের তোমরা ইন্টারে পড়ে আসছো লসিকা তন্ত্রে অনেক কিছু ছিল। লসিকা লিম্ফ নোড ছিল বা লসিকা পর্ব, এরপর কিছু ভেসেলস ছিল, যা কিছু আছে এগুলো সবই কি লিম্ফয়েড অর্গান। আর হিম, এই দুটো মিলে কি হলো? হিমোলিম্ফয়েড অর্গান। তাহলে হিমোলিম্ফয়েড অর্গান কি? একটা হলো স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। তাহলে কানেকটিভ টিস্যু কয় রকম?
কানেকটিভ টিস্যু দুই রকম হতে পারে, জেনারেলাইজ কানেকটিভ টিস্যু আর কি স্পেশালাইজ কানেকটিভ টিস্যু। সরি, প্রথমে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু আর কি অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু। অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু আবার দুই রকম, জেনারেলাইজড আর কি স্পেশালাইজড। স্পেশালাইজড এর মধ্যে আর কি কি আছে বলো তো কে একজন? স্পেশালাইজড এর মধ্যে কি কি আছে? বোনস আছে, কার্টিলেজ আছে, আর কি বললাম, এডিপোস টিস্যু আছে বা ফ্যাট আছে, আর কি হিমোলিম্ফয়েড অর্গান। হিমোলিম্ফয়েড অর্গানটা বুঝতে পারছো কিনা কেউ একজন বলো, এটা ক্লিয়ার কিনা? হিমোলিম্ফয়েড বলতে কি বোঝায় বলো? ভাইয়া এর মধ্যে হিম হিম থাকবে হিম, এবং লিম্ফয়েড থাকবে। হিম বলতে ব্লাড এন্ড লিম্ফয়েড বলতে হচ্ছে যে লসিকা গুলো, ওইগুলা। তার মানে হচ্ছে ব্লাড এক প্রকার কানেকটিভ টিস্যু, হুম, হিমোলিম্ফয়েড মানে এটা মিলে হচ্ছে একরকম কানেকটিভ টিস্যু, এরকম একটা কিছু ভাইয়া। হ্যাঁ এটাই। এখন লিম্ফ নিয়ে তোমরা আরো অনেক ডিটেলসে পড়বা, এই তোরাক্সে পড়বা, তোরাক্স যে পড়তেছো ওখানে পড়বা। আচ্ছা তাহলে আমাদের ক্লাসিফিকেশন শেষ। এই ক্লাসিফিকেশনটা 1000% ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে আসবে, যে কোনো পরীক্ষায় আসবে। আর যে বললাম কানেকটিভ টিস্যুর কম্পোনেন্ট গুলা, কম্পোনেন্ট কি সেল এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। আচ্ছা এটাও আসবে পরীক্ষায়। এখন কি কি সেল থাকে এবং কি কি এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে ওটাতে আমরা যাব। কি কি সেল থাকে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স কি কি থাকে অলরেডি কিন্তু আমরা পড়ছি, নামগুলো অন্তত পড়ছি, ডিটেলস আমরা পরে পড়বো। এখন সেলগুলো কি কি থাকে এটা অবশ্যই খুবই মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, খুবই মনোযোগ দিয়ে পড়বো। আচ্ছা সেল, সেলের মধ্যে কয় রকম সেল থাকে বলো তো আমাকে, কেউ একজন আমাকে বলো আমি কয় রকম সেল থাকে মেনশন করছিলাম? দুই রকম সেল থাকে। কিছু সেল আছে যারা স্থায়ীভাবে বসবাস করে, মানে অরিজিন যেখানে ওখানে স্থায়ী বসবাস করে, ওদেরকে কি বলে? ওদেরকে বলা হয় ফিক্সড সেল। আর যারা এক জায়গা থেকে অরিজিন সেল হয়ে, হ্যাঁ, ভাইয়া। আরেকটা হলো যারা এক জায়গা থেকে অরিজিন হয়ে অন্য একটা জায়গায় গিয়ে বসবাস করে, এদেরকে আমরা, হ্যাঁ এদেরকে বলা হয় মাইগ্রেটরি সেল। ওয়ান্ডার সেল। হ্যাঁ ওয়ান্ডারিং সেল। আচ্ছা এখন ফিক্সড সেল কারা কারা আর ওয়ান্ডারিং সেল কারা কারা এটা একটু জানতে হবে। তাইলে কথাটা হলো ফিক্সড সেল কারা, ওয়ান্ডারিং সেল কারা। ফিক্সড সেল যদি বলতে যাই প্রথমে ফিক্সড সেল কারা কারা। ফিক্সড সেল জেনারেলাইজ কানেকটিভ টিস্যুতে একরকম হবে, ফিক্সড সেল হবে জেনারেলাইজ কানেকটিভ টিস্যুতে একরকম, আবার স্পেশালাইজড গিয়ে অন্যরকম। তাহলে জেনারেলাইজ কানেকটিভ টিস্যুতে কি কি ফিক্সড সেল থাকে ওটা পড়ি প্রথমে। এখানে প্রথম যে সেলটা তোমাকে মনে রাখতে হবে, সারা জীবন মনে রাখতে হবে, এই সেলটার নাম হলো ফাইব্রোব্লাস্ট। কি বললাম? ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট। তাহলে তোমাকে যদি একটা কানেকটিভ টিস্যু সেলের নাম জিজ্ঞেস করে তুমি অবশ্যই প্রথমে ফাইব্রোব্লাস্টের নাম বলবা। তাহলে ফাইব্রোব্লাস্ট হলো কানেকটিভ টিস্যুতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেল। যেটা কার সেল? কানেকটিভ টিস্যু প্রপারের। কানেকটিভ টিস্যু প্রপারের সেলের নাম কি? ফিক্সড সেল বলতেছি আমি অবশ্যই, ফাইব্রোব্লাস্ট। আরেকটা মনে রাখবা ওটা হলো ফাইব্রোসাইট। এখন ফাইব্রোব্লাস্ট আর ফাইব্রোসাইটের মধ্যে পার্থক্য খুবই সামান্য। ফাইব্রোব্লাস্ট হলো অ্যাক্টিভ অবস্থায়, অ্যাক্টিভ অবস্থার সেল, এবং ওই অ্যাক্টিভ অবস্থার সেলটা যখন কাজ করতে করতে ইনঅ্যাক্টিভ অবস্থায় চলে যায় তখন আমরা এটাকে কি বলি? ফাইব্রোসাইট বলি। তাহলে ফাইব্রোব্লাস্ট আর ফাইব্রোসাইট কিন্তু একই জিনিসই, শুধুমাত্র একটা হলো অ্যাক্টিভ স্টেট ফাইব্রোব্লাস্ট আর একটা ইনঅ্যাক্টিভ স্টেট কি? ফাইব্রোসাইট। তাহলে ফাইব্রোব্লাস্টের ইনঅ্যাক্টিভ স্টেট হলো ফাইব্রোসাইট। এটুকু বুঝছো? মানে জেনারেলাইজ কানেকটিভ টিস্যুর ফিক্সড সেল কারা কারা। জেনারেলাইজ কানেকটিভ টিস্যুর ফিক্সড সেল হলো দুইটা, একটা হলো ফাইব্রোব্লাস্ট আর একটা হলো ফাইব্রোসাইট। এই দুইটা তোমাকে মনে রাখতে হবে, বাকিগুলো মনে রাখো বা না রাখো। এখন স্পেশালাইজ কানেকটিভ টিস্যু, স্পেশালাইজ কানেকটিভ টিস্যু তো আমরা চারটা নাম পড়লাম। এদের মধ্যে স্পেশালাইজ কানেকটিভ টিস্যুর মধ্যে ফিক্সড সেল কারা কারা? প্রথমে এডিপোস টিস্যুতে ফিক্সড সেল হবে, কি বললাম? নামের সাথে মিল আছে, এডিপোসাইট। অর্থাৎ ফ্যাট টিস্যুটা, আমাদের বডিতে যে ফ্যাট টিস্যু থাকে, ফ্যাট টিস্যুর যে সেল বা ফিক্সড সেল যেটা, এটাকে বলা হয় এডিপোসাইট। সাইট মানে হলো সেল, সাইট মানে সেল। আচ্ছা বোনের সেলের নাম কি কেউ বলতে পারবা? তোমরা ইন্টারে পড়ে আসছো, বোনসের সেলের নাম কি? Osteocyte. ওস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট। বোনসের সেলের নাম হলো অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট। এখন আমরা একটু আগে পড়লাম না আমাদের যে কানেকটিভ টিস্যু প্রপার, কানেকটিভ টিস্যু প্রপারের দুইটা সেল, একটা হলো ফাইব্রোব্লাস্ট একটা হলো ফাইব্রোসাইট। এই ফাইব্রোব্লাস্টটা যখনই, ফাইব্রোব্লাস্ট গুলা যখন কই যাবে, মানে বোনসের ক্ষেত্রে যখন আমরা ফিক্সড সেলের নাম বলবো তখন এই সেলগুলোর সাথে মিলাই বলবো। তাহলে বোনসের ক্ষেত্রে ফিক্সড টিস্যু হবে দুইটা, একটা হবে কি? অস্টিওব্লাস্ট। এবং অস্টিওব্লাস্টটা যখন ইমেচিউর হয়ে যাবে বা সরি ম্যাচিউর হয়ে যাবে বা ইনঅ্যাক্টিভ অবস্থায় চলে যাবে তখন নাম কি হবে? অস্টিওসাইট নাম হবে।
খুবই সিম্পল জিনিসগুলো। তাহলে বোনসের সেলের নাম কি, ফিক্স সেলের নাম কি? দুইটা, একটা হবে অস্টিওব্লাস্ট আর একটা কি হবে অস্টিওসাইট। তার মানে এখন কার্টিলেজের ফিক্স সেলের নাম কি হবে? ফিক্স সেলের নাম কি একজন বলো? কার্টিলেজকে আমরা বলি কন্ড্রো। কার্টিলেজ, কন্ড্রোসাইট। হ্যাঁ Chondrocyte or হ্যাঁ chondroblast? কন্ড্রোব্লাস্ট হবে আর কন্ড্রোসাইট হবে, এগুলাই। তাহলে কি কি সেল থাকে আমরা একটু সামারাইজ করি তাইলে। কানেকটিভ টিস্যু প্রপারের ক্ষেত্রে, ফিক্স সেল কারা? কানেকটিভ টিস্যু প্রপারের ক্ষেত্রে ফিক্স সেল দুইটা, আরো থাকতে পারে, আমরা যে দুইটা মনে রাখি আপাতত। দুইটা হলো, একটা কি বললাম, ফাইব্রোব্লাস্ট আর কি ফাইব্রোসাইট, এই দুটো মনে রাখো। এখন এই দুটোর সাথে মিলাইয়ে কানেকটিভ টিস্যু প্রপার তো পড়লাম, এই দুটোর সাথে মিলিয়ে আমরা কি পড়বো? স্পেশালাইজ কানেকটিভ টিস্যু। স্পেশালাইজ কানেকটিভ টিস্যুতে প্রত্যেক কানেকটিভ টিস্যুতে আবার তাদের করেসপন্ডিং সেলগুলো থাকবে। বোনসের ক্ষেত্রে কি থাকবে? বোনসের ক্ষেত্রে থাকবে অস্টিওব্লাস্ট এবং কি অস্টিওসাইট। কার্টিলেজের ক্ষেত্রে কি থাকবে তোমরা বলো? কার্টিলেজের ক্ষেত্রে কি থাকবে? ভাইয়া ভাইয়া একটা Chondroblast, কোশ্চেন chondrocyte. হ্যাঁ বলো, কোয়েশ্চেন বলো। হচ্ছে, আমরা তো ইন্টারমিডিয়েটে পড়ছিলাম অস্টিওক্লাস্ট নামে একটা কোর্স আছে। হ্যাঁ বলবো অস্টিওক্লাস্টটা কি আমি বলবো, এটা আলোচনায় চলে আসবে। আমরা ফিক্সেল তো, অস্টিওক্লাস্টটা কিন্তু ফিক্সেল না, এটা হলো মাইগ্রেটরি সেল। আমি একটু পরে আসতেছি। আচ্ছা, তাহলে কার্টিলেজে দুই রকম সেল পাওয়া যায়, কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট। আর এডিপোস টিস্যুতে কি সেল পাওয়া যায়? এডিপোস টিস্যুর ফিক্স যে সেলটা, এটার নাম কি কেউ একজন বলো? এডিপোস টিস্যুর ফিক্স সেলের নাম কি? Adipocyte. এডিপোসাইট। হ্যাঁ গেল। এবার আমাদের ফিক্স সেল পড়া শেষ। তুমি ফিক্স সেল এগুলো মনে রাখো, মোর দেন এনাফ, তোমাকে আর কিছুই মনে রাখতে হবে না, এগুলো জাস্ট মনে রাখবে। আচ্ছা, এবার আমরা আসি মাইগ্রেটরি সেল। তাহলে মাইগ্রেটরি সেল আসলে জিনিসটা কি এটা মনে রাখতে হবে। আমি অলরেডি বলছি, মাইগ্রেটরি সেল যারা যারা এক জায়গা থেকে অরিজিন হয়ে তারা মাইগ্রেট করবে কই? এই কানেকটিভ টিস্যুতে, বিভিন্ন কানেকটিভ টিস্যু যে বললাম, বিভিন্ন কানেকটিভ টিস্যুতে গিয়ে মাইগ্রেট করে ওখানে বসবাস করবে। তাহলে যেহেতু মাইগ্রেট করতেছে, এদের নাম কি বললাম? মাইগ্রেটরি সেল। এখন মাইগ্রেটরি সেল কারা? তুমি বোঝার চেষ্টা করো, মাইগ্রেটরি সেল কারা? আমাদের যে ব্লাডের সেল মুভ করতে পারে কি পারে না? তোমার কি মনে হয় ব্লাডের সেলগুলো মুভ করতে পারে কি পারে না? পারে, পারে। তাহলে পারে। ব্লাডের যে সেলগুলো হবে এগুলাই হবে কি? এগুলাই হবে মাইগ্রেটরি সেল। তাহলে মাইগ্রেটরি সেল হবে ব্লাডের সেলগুলা, সিম্পল। এখন ব্লাডের কি কি সেল আমরা মনে রাখবো? কানেকটিভ টিস্যুর সেল হিসেবে, মাইগ্রেটরি সেল হিসেবে কি কি সেল আমরা মনে রাখবো? প্রথমে মনে রাখবো ম্যাক্রোফেজ। তোমরা পড়ে আসছো ম্যাক্রোফেজ আমরা পড়ে আসছিলাম, মনে আছে? ম্যাক্রোফেজ কি করে? ফ্যাগোসাইটোসিস করে। Phagocytes. ফ্যাগোসাইটোসিস করতে হলে তাকে এটা যেহেতু ব্লাডের সেল, যে কোনো ব্লাডের সেল তৈরি হবে বোন মেরুতে, তোমরা পড়ছো বোন মেরুতে তৈরি হবে। কিন্তু যেখানে ইনফেকশন, যেখানে দেখা গেল শত্রু হানা দিছে, সে সেখানে গিয়ে কি করবে? অ্যাটাক করবে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে সে মাইগ্রেট করতেছে, তাহলে ম্যাক্রোফেজ একটি কি? মাইগ্রেটরি সেল। আরেকটা সেল মনে আছে? প্লাজমা সেল, তোমরা পড়ছো প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে প্লাজমা সেল ব্লাড থেকে তো তৈরি হচ্ছে, বোন মেরু থেকে তো তৈরি হচ্ছে। তাহলে প্লাজমা সেল কি? আরেকটা হলো মাইগ্রেটরি সেল। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো? জি ভাইয়া। খুবই জি ইজি না? ভাইয়া। কঠিন লাগতেছে তোমাদের? কঠিন মনে হচ্ছে জিনিসগুলো? আরেকবার। তাইলে আমি আরেকবার, মাইগ্রেটরি সেল বলতে বোঝাচ্ছি হলো যে সেলগুলো মাইগ্রেট করতে পারে। তাহলে মাইগ্রেট করতে পারে কারা? যাদের অরিজিন ধরো একটা জায়গায়, কিন্তু বসবাস করে অন্য একটা জায়গায় গিয়ে, বা অন্য একটা জায়গায় গিয়ে তারা থাকে। এই ধরনের সেল কারা হতে পারে? এই ধরনের সেল অবশ্যই ব্লাডের সেলগুলা। এখন ব্লাডের সেলগুলা অরিজিন থেকে হয় আমরা জানি বোন মেরু থেকে। বোন মেরুর অরিজিন। এখন ব্লাডে কি কি সেল থাকে? প্রথমে মনে রাখবা ম্যাক্রোফেজের নাম। ম্যাক্রোফেজ অবশ্যই কি? এটা হলো মনোসাইটের আরেকটা নাম। ম্যাক্রোফেজ অবশ্যই ব্লাডের একটা সেল, তাহলে ম্যাক্রোফেজ একটি কি? মাইগ্রেটরি সেল। আরেকটা কি বললাম? প্লাজমা সেল কি? এটাও একটা ব্লাডের সেল, তাহলে প্লাজমা সেল আরেকটা কি? এটা আরেকটা মাইগ্রেটরি সেল। এখন তোমাদের মনে আছে আমরা শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল বলতে কাদেরকে বলি? অলরেডি একটা পড়ছি, কিন্তু মাইক্রোফেজ কিন্তু হোয়াইট ব্লাড সেলই। কাদেরকে বলি আমরা? কি কি আছে এর মধ্যে? হোয়াইট ব্লাড সেল, Granulocyte আর granulocyte. হ্যাঁ গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। এখন গ্র্যানুলোসাইটের মধ্যে কি কি আছে? অলরেডি একটা তো আমরা পড়ছি, ম্যাক্রোফেজ। আর কি কি আছে? নিউট্রোফিল আছে না? ইচ্ছা মতো বলো, আর কি কি আছে? নিউট্রোফিল আছে, তারপর মনোসাইট তো অলরেডি বললাম, মনোসাইট আর ম্যাক্রোফেজ সেম জিনিস। Eosinophil, ইউসিনোফিল আছে, lymphocyte, হ্যাঁ এগুলাই, lymphocyte, এই basophil, জিনিসগুলো।
তাহলে নিউট্রোফিল, ইউসিনোফিল এগুলা বলবো। আরেকটা সেলের নাম বলবা মাস্ট সেল, মাস্ট সেল। এখন আমি গাইডে দেখলাম মাস্ট সেলটাকে ওরা মাস্ট যে সেলটা এটাকে ওরা বলছে হলো ফিক্স সেলের মধ্যে রাখছে, ফিক্স সেলের মধ্যে রাখছে। তোমরা চাইলে এটাকে ফিক্স সেল হিসেবেও রাখতে পারো। এটা কিন্তু ব্লাড থেকে অরিজিন হয়, মানে ব্লাড সেল হিসেবে থাকে, কিন্তু স্পেসিফিক টিস্যুতে গিয়ে এটা জন্মের সময় কিছু স্পেসিফিক টিস্যুতে গিয়ে বসবাস করে, হয়তো এই কারণে এদেরকে ফিক্স সেল হিসেবে রাখা হয়েছে। আমি কিন্তু এটাকে মাইগ্রেটরি সেল হিসেবে বলতেছি, তোমরা তোমাদের মিলা নিবা আর কি। ফিক্স সেল হিসেবে যদি বলতে চাও বলতে পারো, গাইডে কিন্তু ফিক্স সেল হিসেবে আছে কিন্তু মাস্ট সেলটা। তাহলে মাইগ্রেটরি সেল বলতে আমরা এই জিনিসগুলোই বলবো, ম্যাক্রোফেজের নাম বলবো, প্লাজমা সেলের নাম বলবো, নিউট্রোফিল, ইউসিনোফিল, মাস্ট সেল, এই জিনিসগুলোর নামই বলবো। এদের অরিজিন কোন জায়গায় বলতো? সবগুলোর অরিজিন কিন্তু একটা জায়গায়। অরিজিন কি অলরেডি বলছি, সবগুলোর অরিজিন কি? ব্লাড সেল। যে কোনো ব্লাড সেলের অরিজিন কোন জায়গায় হবে? বোন ম্যারো, বোন ম্যারো অরিজিন, বোন ম্যারো অরিজিন। মনে থাকবে? জিনিসগুলা ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকজন আমাকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া মাস্ট সেলটা কোন জায়গায় থাকে? এটা কিছু টিস্যুতে থাকে, কিছু টিস্যুতে বেশি পরিমাণে থাকে। আমাদের স্কিনের নিচে একটা হলো রেসপিরেটরি ট্র্যাক্টে, আরেকটা মেবি জিআইটি তে, এসব জায়গায় বেশি থাকে। তোমার সর্দি কাশি হয়েছে কিনা? কখনো সর্দি কাশি হয়েছে? সর্দি কাশি কিসের জন্য হয়? জি আমাদের ভাইয়া। যাদের ধরো অ্যালার্জির কারণে সর্দি কাশি হয়, ধরো শীতকাল আসছে, ওই ঠান্ডার কারণে সর্দি কাশি হয়েছে, এই সর্দি কাশির পেছনে যে সেলটা দায়ী এটা হলো মাস্ট সেল। মানে অ্যালার্জির ক্ষেত্রে যদি দায়ী হয় এটা হলো মাস্ট সেল। মাস্ট সেল থেকে একটা জিনিস সিক্রেট হয়, এটার নাম হলো হিস্টামিন। এটার নাম হলো হিস্টামিন। এই হিস্টামিনটা অ্যালার্জি করে, আর আমাদের সর্দি কাশি বা অ্যালার্জিক রিয়াকশন বা স্কিনে যে আমাদের অ্যালার্জি হয়, অনেক ধরনের অ্যালার্জি এটা করতে পারে। আমাদের অ্যালার্জি হলে বা সর্দি কাশি হলে আমরা প্রথমে যে ওষুধটা খাই এটার নাম কি? এটার নাম হলো অ্যান্টিহিস্টামিন। মনে হয় তোমরা খাও ডেসলোর খাও, অনেকে অনেকে ফেক্সো খাও, এই সবগুলাই হলো অ্যান্টিহিস্টামিন, অর্থাৎ হিস্টামিনের বিরুদ্ধে কাজ করবে। এ হলো অ্যান্টিহিস্টামিন। আমি একটু জাস্ট জেনারেল নলেজ দিয়ে দিলাম, ফিউচারে এগুলো পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, একজন প্রশ্ন করছো অস্টিওক্লাস্ট জিনিসটা কি? অস্টিওক্লাস্ট জিনিসটা হলো, এটা একটা কি? মাইগ্রেটরি সেল। এই যে আমি বললাম ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ একটা কি? ম্যাক্রোফেজ একটা মাইগ্রেটরি সেল। কোত্থেকে অরিজিন হয়? বোন ম্যারো থেকে। আচ্ছা, বোন ম্যারো থেকে অরিজিন হয়ে ম্যাক্রোফেজটা যখন বোনসে যাবে, বিভিন্ন টিস্যুতে ম্যাক্রোফেজটা যেতে পারে, বিভিন্ন টিস্যুতে যায়, এর মধ্যে বোনসে যদি যায় ম্যাক্রোফেজটা, তখন এর নাম কি হবে? তখন এর নাম হয়ে যাবে অস্টিওক্লাস্ট। তখন এর নাম কি হবে বললাম? অস্টিওক্লাস্ট নাম হয়ে যাবে। জি ভাইয়া। তাহলে যে কোশ্চেনটা করছিলা ক্লিয়ার হয়েছে কিনা তোমার? তাহলে বোনস এর জি ম্যাক্রোফেজের নাম হলো ভাইয়া। অস্টিওক্লাস্ট। আচ্ছা, এবার আর কিছু, হ্যাঁ, তাহলে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু যে, সরি, মাইগ্রেটরি সেল সবগুলোর অরিজিন মোটামুটি কি বললাম? বোন ম্যারো। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে ফাইনাল কথা আজকের ক্লাসের, ফিক্স সেল, ফিক্স সেল তো পড়লাম আমরা একটু আগে, ফিক্স সেল গুলার অরিজিন কোন জায়গায়? একটা কথা জাস্ট মনে রাখবা, ফিক্স সেলের অরিজিন বলবা, সবগুলোর একটা কথাই জাস্ট মনে রাখবা, আনডিফারেন্সিয়েটেড, আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল, মেসেনকাইমাল সেল। এই লাইনটা জাস্ট মনে রাখবা। তাহলে ফিক্স সেল, যত ফিক্স সেল আছে সবগুলাই আসবে কোত্থেকে? এই একটা সেল থেকে, আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল থেকে। এই জিনিসটা একটু বোঝানোর ট্রাই করি। ধরো মেসেনকাইম মানে কি? মেসেনকাইম মানে হলো এমব্রায়োনিক মেসোডার্ম আর কি। আমাদের এমব্রায়োনিক লাইফের যে মেসোডার্মটা ওটাকে বলা হয় মেসেনকাইম। এবং মেসেনকাইমের ধরো একটা সেল, আমি এই সেলটাকে নাম দিলাম কি? মেসেনকাইমাল সেল। এই সেলটাকে নাম দিলাম মেসেনকাইমাল সেল। এখন মেসেনকাইমাল সেল কি করবে? যে কোনো সেল কি করে? ডিভাইড করে না? অনেক বেশি ডিফারেন্সিয়েট করে বা ডিভাইড করে। এখন ডিভাইড করার আগে বা ডিফারেন্সিয়েট করার আগে এই সেলটা একটা এমন একটা সেল থাকে, মানে এমন একটা সেল যা এখনো ডিফারেন্সিয়েট করেনি। যদি ডিফারেন্সিয়েট করে তাহলে এটা বিভিন্ন সেলে কনভার্ট হতে পারে। বিভিন্ন সেল বলতে আমি ফিক্স সেল যেগুলো বললাম, ফিক্স সেলের মধ্যে তো অনেকগুলো সেল বলছি, কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে কিছু বলছি, আবার স্পেশালাইজডের মধ্যে কিছু বলছি, তাহলে অনেকগুলো সেল হয়ে গেল না? তাহলে এই সেলটা যখন মানে আনডিভাইডেড বা আনডিফারেন্সিয়েটেড অবস্থা থাকে তখন এর নাম হয়ে যায় আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল। তাহলে যখন ডিফারেন্সিয়েট করবে তখন এরা কি করবে? তখন এরা ফিক্স যে সেলগুলো এগুলো তৈরি করবে। এই জন্য মানে ফিক্স সেল তৈরি করার আগ, এটা একটা কমন সেল থাকে, মানে ডিভাইড করার আগ পর্যন্ত এটা একটা কমন সেল, এটা একটাই সেল থাকে। এই জন্য এটার নাম কি? আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল। সবগুলা ফিক্স সেল আলটিমেটলি এই জায়গা থেকে আসতেছে, এই একটা কমন সেল থেকে আসবে। তাইলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ফিক্স সেল এটার অরিজিন কি, তুমি জাস্ট কি বলবা? তুমি জাস্ট আনসার কি দিবা? লাইনটা আমাকে বলো, জাস্ট কি আনসার দিবা?
আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল। মানে বুঝছো কিনা জিনিসটা, লাইনটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস তোমরা এটুকু যা পড়ালাম তোমরা একটু গাইড করবা, গাইডে খুব সুন্দর মতো দেওয়া আছে, আর নোট করে নেবা, নোট করে এটা একটু পড়বা। জি ভাইয়া। আচ্ছা, আমি আর বেশি পড়াচ্ছি না, আজকে এটুকুই থাক। আমরা ভাইয়া কোন গাইড করবো? তোমার যে গাইডটা আছে ওটা পড়তে পারো, আরিফ গাইড করতে পারো, আরিফ গাইড অনেক ভালো। আরিফ গাইডে ম্যাক্সিমাম জাঙ্কুরে থেকে নিছে, তো ওটা পড়তে পারো। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের কি কঠিন মনে হচ্ছে হিস্টোলজি? হিস্টোলজি কি কঠিন মনে হচ্ছে? ভাই আপনি যতক্ষণ পড়ান সোজা লাগে, বাকি জানবিরা করলে আর আমি যা পড়াই দুনিয়াদারি সব অন্যরকম আমি লাগে। যা পড়াই এগুলাই তো ধরো বই থেকে পড়ে নিবা, পরীক্ষায় যা আসবে আমি এগুলাই তো পড়াচ্ছি, এগুলাই পড়বা, আস্তে আস্তে অনেক সহজ হয়ে যাবে, এখনই অনেক সহজ হচ্ছে, ইনশাল্লাহ সামনে আরো clear ভাইয়া হবে। আজকে কি এর চ্যাপ্টার শেষ? না না, এটা আর অনেক অনেক বাকি, এই চ্যাপ্টার অনেক বড়, আমি জাস্ট বেসিক আলোচনা করছি আজকে। আমি আজকে যা পড়াইছি এগুলো একটু পড়ে নিই, তার কোয়েশ্চেন যদি না থাকে আমি জি তাহলে ভাইয়া। শেষ করব। আচ্ছা, আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ভাইয়া